স্রোতকে নিজের মনের কথা বলে দিয়ে নিজেদের মধ্যে সব ঝামেলা মিটিয়ে নিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অনির্বাণ অফিসে বসে বসে রায়ের কথাই ভাবছিল। হঠাৎ করে মোবাইলে ফোন আসলেই অনির্বাণ ভাবে রায় ফোন করেছে। তখন দেখে যে না, সূর্য ফোন করেছে। সূর্যের ফোনটা রিসিভ করে অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ সূর্য বল। তখন সূর্য বলতে থাকে, কি রে এরকম গম্ভীরভাবে কথা বলছিস কেন? আচ্ছা, তোর মনের ভিতর থেকে কি এখনো সেই দ্বন্দ্বটা যায়নি? তুই বিশ্বাস কর, আমি একদম খুশি আছি তোরা রায়ের বিয়েতে। তখন অনির্বাণ বলে, আরে না, ওরকম কিছুই না, অফিসে তো কাজ করছিলাম। তখন অনির্বাণ বলতে থাকে, আচ্ছা সূর্য, খুব সাউন্ড আসছে, তুই কি বাহিরে? তখন সূর্য বলে, হ্যাঁ হ্যাঁ, আমি একটু বাহিরে এসেছিলাম। তাই ভাবলাম, মা বলেছিল যে তোর তো আর তেমন কেউ এখানে চেনা জানা নেই, তোর যদি বিয়ের কেনাকাটা করতে হয় তাহলে কালকে বিকাল বেলা আমি ফিরে আছি, তাহলে চল কালকে শপিংটা করে নেই। তখন অনির্বাণ বলতে থাকে, না না, আসলে কেনাকাটা করার কিছুই নেই, কারণ মা বাবা চলে এসেছে তো, যা কেনাকাটা করার ওরাই করে নেবে। তখন সূর্য বলে, ঠিক তো, কেনাকাটা করার দরকার নেই? তখন অনির্বাণ বলতে থাকে, না না, কেনাকাটা করার দরকার নেই। তখন অনির্বাণ বলতে থাকে, তুই বাহিরে আছিস না? কোথায় গেছিস এত শব্দ? তখন সূর্য বলতে থাকে, হ্যাঁ এসেছিলাম একটু বাহিরে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দিই আমি, যেহেতু যেতেই হবে না। তারপরে এই কথা বলার পরই অনির্বাণ ফোনটা রেখে দেয় আর সূর্য ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে সার্থকের বাবা সার্থকের উপর রেগে গেছে আর বলতে থাকে যে, তুমি কি চাও বলো, তুমি কি চাও? তখন সার্থক কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন স্রোত বলতে থাকে, আঙ্কেল আপনার শরীরটা ভালো নয়, আপনি উত্তেজিত হবেন না। তখন উজ্জ্বল বাবু বলতে থাকে, উত্তেজিত না হয়ে কি উপায় আছে? এই ছেলে সেই আগে ছোট থেকেই একটা মনের মধ্যে ভুল ধারণা বসে বসে আছে। ওর মাকে নাকি আমি মেরেছি। কেন? আমার একটা দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্বটা পালন করতে গিয়েছিলাম। যে যাবার সে তো যাবেই। সেই জন্য কি আরেকজন ভুল ধারণা নিয়ে 20টা বছর ধরে আমাকে কষ্ট দিচ্ছে আর আমাকে খুনি বানাচ্ছে, সবার সামনে অপমান করছে। কেন? আমি বলেই সহ্য করেছি, না হলে অন্য কেউ হলে এই সব কিছু সহ্য করতো না। ওর সব ঝামেলা আমাকে নিয়ে, আমি শেষ হয়ে গেলেই ওর সব ঝামেলা শেষ হয়ে যাবে। যা শুনে সার্থক অবাক হয়ে যায়। তখন স্রোত বলে, আঙ্কেল প্লিজ আপনি একটু ঠান্ডা হন, আপনার শরীরটা ভালো নয়, আপনি উত্তেজিত হবেন না। তখন এই কথা শুনে উজ্জ্বল বাবু বলতে থাকে, না স্রোত, আমি তোমার জন্য উত্তেজিত হইনি। আমি আর কত সহ্য করব? অনেক সহ্য করছি, আমার আর সহ্য হচ্ছে না, আমার আর সহ্য হচ্ছে না, বিশ্বাস করো। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সার্থক। সার্থক তখন স্রোতের উপর রেগে বলতে থাকে, এবার শান্তি হয়েছে তো? একজন অসুস্থ মানুষকে এভাবে উত্তেজিত করে তোমার শান্তি হয়েছে তো? তখন স্রোত সার্থককে বলতে থাকে, আমি উত্তেজিত করেছি আঙ্কেলকে? আপনি উত্তেজিত করেছেন, যান আয়নায় গিয়ে নিজেকে প্রশ্ন করুন যে কে একজন অসুস্থ মানুষকে এরকম করে উত্তেজিত করলো। আপনি তো এরকম করছেন, আপনি আঙ্কেলকে আসলে ভালো দেখতেই পাচ্ছেন না, সেই জন্য এরকম করছেন। তখনই উজ্জ্বলবাবু আবার রেগে যায় আর বলতে থাকে, বেরো, আমার ঘর থেকে তুমি বেরো। আমার ঘরে আর কখনো তোমাকে আমি যেন দেখতে না পাই। আমার ঘরে কি তোমাকে ডেকেছিলাম আমি? ডাকিনি তো। কে আসবে কে যাবে সেটা তো তোমার দেখা দরকার নেই। বের হও, ঘর থেকে বের হও। এই বলেই উজ্জ্বলবাবু সবাইকে ঘর থেকে বের করে দেয়। তারপরে উজ্জ্বলবাবু সার্থককে বলতে থাকে, শোনো, আমি এখন দরজা বন্ধ করে দেবো। তারপরে আমি যদি মরেও যাই, তারপরে তুমি ভাববে যে তুমি শান্তি পেয়েছো, তুমি নিস্তার হয়েছো। তাই আমি এখন দরজাটা বন্ধ করে দেবো। এই বলেই উজ্জ্বলবাবু দরজাটা বন্ধ করে দেয়। তখন থেকেই স্রোত বারবার করে দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু উজ্জ্বলবাবু কিছুতেই দরজা খোলে না। অন্যদিকে দেখা যাবে রায়কে বারবার করে অনির্বাণ ফোন করতে থাকে, কিন্তু রায়ের ফোনে কিছুতেই ফোনে পায় না। তখনই অনির্বাণের মা আসে, এসে বলতে থাকে, সুজাতার ফোনে একটা ফোন দিয়ে দিবি, ওর নাম্বারটা আছে, তাহলে দিয়ে আমাকে। তখন অনির্বাণ বলে, না, কাকিমার নাম্বারটা নেই, তবে সূর্যের নাম্বার আছে, সূর্য থেকে আমি নিয়ে দিচ্ছি। এই বলার পরে সূর্যকে ফোন করে দেখে সূর্যের ফোনেও ফোন পাচ্ছে না। তখন টিকলুকে ফোন করে বলতে থাকে, টিকলুদা, সূর্যকে কল দিয়েছিলাম, দরকার ছিল। তখন টিকলু বলতে থাকে, আসলে সূর্য তো বাড়িতে নেই, ও কোথায় যেন বেড়াতে গেছে, আজকে রাতে আর ফিরবে না, কালকে আসবে। তাই কি জন্য ফোন করেছিল বলো? তখন অনির্বাণ বলতে থাকে, আচ্ছা কাকিমার নাম্বারটা দরকার, মা চেয়েছিল, তো নাম্বারটা পাঠিয়ে দিলে ভালো হয়। তখন টিকলু বলে, আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ওইদিকে দেখা যাবে বারবার করে উজ্জ্বলবাবুর রুমে ধাক্কা দিতে থাকে স্রোত, কিন্তু উজ্জ্বলবাবু কিছুতেই দরজা খোলে না। তখন স্রোত বলতে থাকে, পিসিমণি এখন কি হবে? আঙ্কেলের শরীরটা আবার খারাপ হয়ে যায়নি তো? আমার একটু ভালো লাগছে না, খুব চিন্তা হচ্ছে। আঙ্কেল দরজাটা খোলো, আমার বাবা নেই, দেখো আমার বাবার পরে তুমি আমার বাবা, তুমি আমার সবকিছু, তুমি আমাকে কত স্নেহ করো। দরজাটা খোলো আঙ্কেল, দরজাটা খোলো। কিন্তু কিছুতেই উজ্জ্বলবাবু দরজা খোলে না। তখন পিসিমণি বলতে থাকে, কি যে হলো, এই ছেলেটাকে একদম ভালো লাগে না। সে ছোট থেকে দাদাটাকে একদম শেষ করে ছাড়লো, অপমান করতে করতে শেষ। কবে থেকে বলেছিলাম যে ওকে আলাদা করে দাও, কিন্তু আমার কথাটাও শোনেনি। ভেবেছে ওর বাবা ছাড়া আর কে আছে, আর ওর মা যে কষ্ট পাবে, সেজন্য ওকে কাছ থেকে সরায়ও নি। এখন এখন দাদার এই অবস্থা, যদি কিছু হয়ে যায় তখন? এই শুনে স্রোত সাথে সাথে সার্থকের রুমে চলে যায় আর গিয়ে বলতে থাকে যে, এখন এখন চোরের মতো মুখ লুকিয়ে আছেন কেন? তখন সার্থক বলে, আমি? তখন স্রোত বলে, হ্যাঁ, আপনি আঙ্কেলের এই অবস্থার জন্য আপনি দেয়। আজকে যদি আঙ্কেলের কিছু হয়ে যায় না, তাহলে আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না।
আপনি একটা অসুস্থ মানুষকেও ছাড়লেন না, একটা অসুস্থ মানুষকে এভাবে উত্তেজিত করে তারপর রুমে এসে মুখ লুকিয়ে আছেন, ভাবছেন কতক্ষণে তার মরার খবর পাবেন। তখনই সার্থক বলতে থাকে, কি বলছো তুমি? তখন স্রোত বলে, 2 ঘন্টা হয়ে গেল, আঙ্কেল এখনো দরজাটা খুললো না। যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তাহলে তাহলে নিজেকে ক্ষমা করতে পারবেন তো আপনি? এই কথা শুনে সার্থক সাথে সাথে ছুটে চলে যায় উজ্জ্বল বাবুর রুমের ওখানে। তারপরে বারবার করে বলতে থাকে, বাবা দরজাটা খোলো, বাবা আমার ভুল হয়ে গেছে, তুমি দরজাটা খোলো, তোমাকে আমি বলছি আমি চলে যাব, এখান থেকে চলে যাব। তখনই স্রোত বলতে থাকে, এখন কেন এসব কথা বলছেন, এখন কেন বলছেন? সারা জীবনেও তো আঙ্কেলকে একটু শান্তি দিলেন না, এখন কেন বলছেন? তখনই পিসিমণি বলতে থাকে, শোন, তোর বাবাকে আমি বলেছিলাম তোকে যেন এই বাড়ি থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়, কিন্তু পাঠায়নি। এই মানুষটা তোর জন্য বিয়ে পর্যন্ত করেনি, আর তুই এই মানুষটাকে এতটা কষ্ট দিলি সার্থক। তখনই ওদের বাড়ির লোকটা এসে বলতে থাকে, সার্থক দাদা বাবু তুমি সরো, আমি দরজাটা ভেঙে দিচ্ছি, আমার না ঠিক লাগছে না কিছুই। তখনই সার্থক বলতে থাকে, বাবা তুমি দরজাটা খোলো। এই বলে কাঁদতে থাকে সার্থক, আর বলতে থাকে, তুমি ছাড়া আমার কে আছে বলো, প্লিজ একবার তোমাকে জড়িয়ে ধরতে দাও, তোমার কাছে আমি ক্ষমা চাইছি, সব দোষ আমার, সব দোষ আমার, আমি ভুল স্বীকার করছি, প্লিজ তুমি দরজাটা খোলো, আমি কোনোদিনও আর এরকম করবো না, কোনোদিনও না। তুমি তুমি আমার সবকিছু, মা মরার পরে তুমিই তো আছো, আর কে আছে বলো, আমার তো আর কেউ নেই, তুমি দরজাটা খোলো। তখন স্রোতকে সার্থক বলতে থাকে, স্রোত তুমি ডাকো, তোমাকে বাবা খুব স্নেহ করে। তখন স্রোত বলতে থাকে, আঙ্কেল দরজাটা খুলুন, দেখছেন তো সার্থক স্যার নিজের ভুলটা বুঝতে পেরেছে, একজন মানুষ যদি ক্ষমা চায় তাহলে তো তাকে ক্ষমা করে দেওয়া উচিত, আঙ্কেল দরজাটা খোলো। তখনই সার্থক সাইডে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, সব দোষ আমার, সব দোষ আমার। ঠিক তখনই সার্থকের বাবা দরজা খুলে বেরিয়ে এসে সার্থকের কাছে আসে আর এসে বলতে থাকে, এতদিনে নিজের ভুলটা বুঝতে পারলি, আর কত এরকম করবি বাবা? এই বললেই সার্থক জড়িয়ে ধরে নিজের বাবাকে, আর যা দেখে খুশি হয়ে যায় স্রোত সহ সবাই। তারপরে ওইদিকে দেখা যাবে অনির্বাণ বারবার করে রায়কে ফোন করতে থাকে। রায়ের ফোনে না পেয়ে তখন অনির্বাণ ভাবতে থাকে, সূর্যও বাড়িতে নেই, তাহলে কি দুজন একসাথে বেড়াতে গেল? তারপরে এই ভেবেই আবার অনির্বাণ ভাবতে থাকে, না না, রায়ের ব্যাপারে এটা আমি কি ভাবছি, রায় নিষ্পাপ, রায় কিছুতে এরকম একটা কাণ্ড করতে পারে না, আমি এটা কেন ভাবলাম? রায় সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এটা ভেবে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এরকম কিচ্ছু ভাববো না কোনোদিনও, তোমাকে আমি বিশ্বাস করি, আমাদের আগামী দিনের কথাই আমি ভাববো। এই ভেবে অনির্বাণ খুব মন খারাপ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে স্রোত বাড়ি যাবে। তখন সার্থক নিজের বাবার কথা শুনে স্রোতকে এগিয়ে দিতে আসে। তখন স্রোত বলতে থাকে, স্যার আপনার আর আসতে হবে না, আপনি চলে যান, আমি সামনে থেকে একটা অটো ধরে চলে যাব। তখন সার্থক বলে, কেন, তোমার মা বকবে? তখন স্রোত বলে, মা বকতেই পারে, বাবা চলে যাওয়ার পর মা আমাদের জন্য খুব চিন্তা করে। তারপরে সার্থক বলতে থাকে, থাক হয়েছে, তাহলে হাঁটো, নাহলে বাবা আমাকে তোমাকে এগিয়ে না দিয়ে গেলে বাবা বকবে। তখন স্রোত বলে, বাবা এখন আবার স্যারের বকার কথা আপনি চিন্তা করেন? আর তাছাড়া একজন রোবটের সাথে আমি এরকম করে হাঁটতে পারবো না, যে কথা বলে না কিছু না, শুধু হাঁটেই থাকে। তখন সার্থক বলে, আমি কি বলবো, তাহলে তোমার সাথে গল্প করতে করতে যাবো নাকি? তখন স্রোত বলে, আমি কি আপনার সাথে গল্প করতে চেয়েছি, বলেছি গল্প করব? তখন সার্থক বলে, তাহলে আমি কথা বললেও দোষ, আবার না বললেও দোষ, কি চাও বলো তো? তখন স্রোত বলতে থাকে, স্যার একটা কথা বলবো। তখন সার্থক বলে, কি কথা বলবে? আমার সাথে তো কথা বলতে তোমার ভালোই লাগে না, তাই না? তখন স্রোত বলতে থাকে, স্যার আজকে যেই বাবা ছেলের মধ্যে বরফটা গলে গেছে না, সেটা আর জমতে দেবেন না, প্লিজ, আপনাকে হাসি মুখে ভালো লাগে, আর আঙ্কেলের সাথে প্লিজ আর এরকম ব্যবহার করবেন না। তখন সার্থক বলে, তাতে তোমার সমস্যা কি? এসব কথা তুমি একদম বলবে না। তখন সার্থকের এই কথা শুনে স্রোত অবাক হয়ে যায়। তখন স্রোত বলে, আসলে স্যার আপনাকে না এরকমই ভালো লাগে, হাসি খুশি থাকবেন, সেটা কলেজেও বাড়িতেও। তখন সার্থক বলতে থাকে, সেটা তোমার কি বলো, তুমি তো এই কলেজ ছেড়ে চলে যাচ্ছ। তখন স্রোত বলে, না স্যার, চলে যাচ্ছি না, ক্যান্সেল করে দিয়েছি, আঙ্কেলের কথা ভেবে, আঙ্কেল আমাকে বারণ করেছে এখান থেকে চলে যেতে। যা শুনে সার্থক খুশি হয়ে যায়, বলে, একদম ঠিক কাজ করেছো, কেন চলে যাবে তুমি? যা শুনে স্রোত অবাক হয়ে যায়। তখন সার্থক বলে, শোনো, তাহলে তো 1 সপ্তাহ পরে যেই প্রোগ্রাম আছে সেখানেও তুমি অংশগ্রহণ করছো। তখন স্রোত বলে, না, আমার সেই সময় দিদির বিয়ে, সেগুলো আমি মিস করতে চাই না। তারপর সার্থক বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো কাজ করেছো, তুমি কলেজ ছেড়ে যাওনি, বুঝেছো? যা শুনে স্রোত খুশি হয়ে যায়।